পরের দিন হরিপদবাবুর তলব পাওয়া মাত্রই সমস্ত কাজ ফেলে শহর থেকে গ্রামে ছুটে এসেছে কালিদাস তান্ত্রিক। একটা সাদা পোশাক পরিহিত কেউ তড়িৎ গতিতে জঙ্গলের দিকে ছুটে গেল। এই গ্রামে যে আছে সে আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে। ওং ক্রিং কালী, ওং হ্রিং অশুভ শক্তি, নিজেকে প্রকাশ কর। কে কে আমাকে ডাকার দুঃসাহস করলো? সন্ধে 7:30 হরিপুর গ্রামের প্রায় শেষ প্রান্তে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হারানের বাড়িতে। আজ হারানের একমাত্র মেয়ে অনন্যার বিয়ে। বাড়ির উঠোন জুড়ে ঝলমলে আলো, কলাপাতা আর কলা গাছ দিয়ে সাজানো হয়েছে। সেই সাথে শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। বরের সাজে সুদীপ বসে আছে পিঁড়ের উপর। তার চোখে মুখে এক অন্যরকম তৃপ্তি ফুটে উঠেছে, কারণ অনেক দিনের প্রেমের সম্পর্ক আজ গাঁটছড়া বাঁধতে চলেছে। আর তাদের সামনে মনমরা হয়ে বসে আছেন হারান। ঠাকুরমশাই, আর দেরি করবেন না, এবার বিয়ের কাজটা শুরু করে দিন। হারানের মত পেয়ে কুণ্ডলিতে আগুন জ্বালিয়ে তাতে মন্ত্র পড়তে শুরু করে দিলেন ঠাকুরমশাই। মন্ত্র পড়ে পড়ে কুণ্ডলির আগুনের মাঝে ঘি দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল কুণ্ডলির আগুন। সেই সাথে আগুনের শিখাগুলো এমনভাবে লম্বা হয়ে উঠল যেন অদৃশ্য কারো দীর্ঘশ্বাসে তারা নিচে উঠেছে আপন মনে। সিঁদুর দানের সময় হয়ে গিয়েছে, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই তোমরা সকলে চুপ করো, সিঁদুর দান হবে এখন। মুহূর্তের মধ্যেই শঙ্খধ্বনি বাজতে শুরু করলো চারপাশে। সেই ফাঁকে অনন্যার দিকে আর চোখে তাকালো সুদীপ। লাজুক কোণের মতোই অনন্যা মাথা নিচু করে বসে আছে। চোখ বুঝে বিয়ের মন্ত্র উচ্চারণ করছেন ঠাকুরমশাই। এমন সময় হঠাৎ করেই আগুনের শিখা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল, যেন আগুনের ভেতর থেকে কেউ উঠে দাঁড়াতে চাইছে। ঠাকুরমশাই আবার ঘি ঢালতেই আগুনের রং বদলে একদম গাঢ় লাল বর্ণ ধারণ করলো। সে সাথে প্রচন্ড বেগে শুরু হলো বাতাস। এ কি, আগুনের শিখাটা এমন লাল বর্ণ হয়ে গেল কেন? আর হঠাৎ করে এমন বাতাসই বা শুরু হলো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা, হঠাৎ করে একই তাণ্ডব শুরু হলো। সুদীপের কথার শেষ শব্দটা বাতাসের সাথে মিলিয়ে যেতেই অনন্যার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। প্রথমে মৃত, তারপর ক্রমশ বিকৃত, আর শেষে বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল সে। সেই হাসি যেন মণ্ডপে চারপাশে ঘুরে ঘুরে প্রতিধ্বনি তুলতে লাগলো ভয়ঙ্করভাবে। বাতাস হু হু করে বইতে শুরু করলো আরো দ্রুত বেগে। চারপাশের আলোগুলো একসাথে তপ করে নিভে আবারও জ্বলে উঠতে লাগলো অদ্ভুতভাবে। অনন্যা, তুমি এমন করে হাসছো কেন? কি হয়েছে তোমার? সুদীপের কথার কোনো উত্তর না দিয়ে উল্টে হাসতে হাসতেই সুদীপের গলা চেপে ধরল অনন্যা। অত্যাধিক অস্বাভাবিক শক্তি তার হাতে, যেন কোনো মানুষের নয়, অন্য কিছুর। গলা চেপে ধরা মাত্রই হাঁসফাঁস করতে লাগলো সুদীপ। চোখ বড় বড় হয়ে উঠল তার। অবস্থা বেগতিক দেখে সেদিকে ছুটে আসলো হারান। ছাড় মা ছাড়, কি করছিস তুই? সুদীপ যে তোর ভাবি স্বামী রে, তার সাথে কেন এমনটা করছিস? আমি কাউকেই ছাড়বো না। এই গ্রামে কোনো ছেলের বিয়ে হবে না, কোনো মেয়ে পৌঁছে যে শ্বশুর বাড়ি যেতে পারবে না। কথাগুলো বলতে বলতেই এমনভাবে গলায় চাপ দিল অনন্যা
যে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে গেল সুদীপ। আর কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। আর সেই সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল অনন্যা। মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়ি পরিণত হলো শোকের বাড়িতে। আর কোনো উপায় নেই মোড়ল মশাই, এবার এর একটা বিহিত আপনাকে করতেই হবে। সেদিন বিয়ের মণ্ডপে অনন্যা তার স্বামীকে হত্যা করার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শুধু তাই নয়, এরপর থেকে গ্রামের মধ্যে যতগুলো বিয়ের আয়োজন করা হয়েছিল সবগুলো বিয়েতেই বরকে কোনো না কোনোভাবে হত্যা করে কনে। আর কারণ কি সেটা কোনোভাবেই খুঁজে বার করতে পারছে না গ্রামবাসী। আর সেই জন্যই এর একটা বিহিত করার লক্ষ্যে হরিপুর গ্রামের মোড়ল হরিপদবাবুর বাড়িতে এসে জটলা পাকায় তারা। তোমরা যা বলেছো তা যদি সত্যি হয় তবে বিষয়টা সাধারণ নয় হারান। একে কেবল পাগলামি বলে উড়িয়ে দিলে চলবে না, এর পিছনে অশুভ কিছু আছে। মোড়ল মশাই, আমরা তো ভয় আছি। ইতিমধ্যে 3টে বিয়া ভাঙা গেছে, 2জন বর মারা গেছে অদ্ভুত ভাবে। কোনে তো কিছুই মনে রাখতে পারতেছে না। আমার মেয়ের জীবনে যা হলো সেটা তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আর একটা বাড়িতেও যেন শোক না নামে, তার ব্যবস্থা করুন মোড়ল মশাই। হ্যাঁ মোড়ল মশাই, আপনাকে এর একটা বিহিত করতেই হইব। নিতাই আর হারানের কথা শুনে গভীর চিন্তায় ডুবে গেলেন হরিপদবাবু। মুহূর্তের মধ্যেই এক গভীর চিন্তায় ভাঁজ পড়ল তার কপালে। মিনিট কয়েক চুপচাপ নিজের মনে কি যেন চিন্তা ভাবনা করলেন তিনি। তোমরা কোনো চিন্তা করো না, আমার একজন পরিচিত তান্ত্রিক আছে, শহরে থাকে, আর বেশ নাম ডাক্তার। কালই আমি কালিদাস তান্ত্রিককে ডেকে আনবো। এই সমস্যার সমাধান করা একমাত্র তার দ্বারাই সম্ভব। যদি কোনো অপদেবতা এই গ্রামে বাসা বেঁধে থাকে তবে সেটাও সে খুঁজে বার করবে। আগে মোড়ল মশাই, তবে তাই করুন, আজ আমরা আসছি। এক এক করে বাড়ি থেকে হারান, নিতাই সহ সবাই চলে যেতেই হরিপদবাবুর বাড়ির বারান্দায় নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে বসে এক গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন তিনি। এত বছর পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি? না না, কেউ জানবে না, কেউ জানতেই পারে না। হঠাৎ বারান্দার ঠিক সামনে থাকা বেলগাছটার ডাল অকারণে দুলে উঠল খানিকটা, অথচ কোনো বাতাস নেই। তবুও ঝপ করে একটা শুকনো পাতা এসে পড়ল হরিপদবাবুর পায়ের কাছে। ধরফড় করে উঠল হরিপদবাবুর বুকের ভেতরটা। কে কে ওখানে? কে শব্দ করছো? কোনো উত্তর এলো না উপাস থেকে, কিন্তু বারান্দার এক কোণে রাখা প্রদীপটা হঠাৎ নিজে নিজেই নিভে গেল। আর মুহূর্তের মধ্যেই ঘন অন্ধকার নেমে এলো সেখানে। পরের দিন হরিপদবাবুর তলব পাওয়া মাত্রই সমস্ত কাজ ফেলে শহর থেকে গ্রামে ছুটে এসেছে কালিদাস তান্ত্রিক। গ্রামে এসেই সর্বপ্রথম গ্রামের সব থেকে পুরনো ও জাগ্রত মন্দিরের পুরোহিত ঠাকুর মশাইয়ের সাথে দেখা করেছে কালিদাস। তার মুখে সমস্ত ঘটনা শুনে বিষয়টা আসলে কি সেটা জানার জন্যই সন্ধ্যের দিকে ঠাকুর মশাইকে নিয়ে গ্রামের মধ্যে হাঁটতে বেরিয়েছেন তিনি। ঠাকুর মশাই, আপনি এতক্ষণ ধরে যে সব কথা বললেন তাতে তো মনে হচ্ছে এই গ্রামে কোনো কঠিন অশুভ আত্মা আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিয়ের মণ্ডপে কনে তার বরকে কেন মেরে ফেলছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে, মানে আমার সন্দেহ হয় কোনো অভিশাপ লেগেছে এই গ্রামে। কথা বলতে বলতেই সামনের দিকে হাঁটা লাগালো তারা দুজনে। জঙ্গলের কাছাকাছি আসতেই হঠাৎ করে কালিদাসের চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। একটা সাদা পোশাক পরিহিত কেউ তড়িৎ গতিতে জঙ্গলের দিকে ছুটে গেল। ঠাকুর মশাই, আপনি কি কিছু দেখছেন? এই মাত্র একজন সাদা পোশাক পরিহিত কাউকে জঙ্গলের ভেতরে যেতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম, কিন্তু
এই সময় সাদা কাপড় পরে এখানে কে থাকতে পারে? মনে হচ্ছে বিষয়টা বেশ জটিল। যাই হোক, চলুন অনুসরণ করি। এরপর তারা দুজন দ্রুত পা বাড়িয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। জঙ্গলের ভেতরে গিয়ে আশেপাশে খুঁজে কাউকেই সেখানে দেখতে পেল না তারা। এই তো এদিকেই আসলো ছায়াটি। তাহলে এত দ্রুত কোথায় গেল সে? আসলেই তো, এই তো দেখলাম এদিকে আসতে। চোখের পলকে এমন হাওয়া হয়ে গেল কি করে? কালিদাস বাবু, আমাদের কোনো ভ্রম হচ্ছে না তো? কোনো মানুষ হলে তো এত দ্রুত লুকিয়ে যেতে পারতো না। আপনি একদম ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে কি ঠাকুর মশাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। আমি বুঝতে পেরেছি বিষয়টা কি হয়েছে। এই গ্রামে যে আছে সে আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে, আর যেটা তাকে কিছুতেই করতে দেওয়া যাবে না। চলুন আমরা এই মুহূর্তেই এখান থেকে চলে যাই। ঠিক আছে, তবে তাই চলুন। এরপর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হরিপদবাবুর বাড়ির দিকে হাঁটতে শুরু করল কালিদাস ও ঠাকুর। আনুমানিক 7:30টার দিকে সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যেতেই উঠোন জুড়ে নেমে এলো এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। উঠোনের মাঝখানে বসে কুণ্ডুলি জ্বালিয়ে তাতে তন্ত্র সাধনা করছে কালিদাস। কুণ্ডুলির আগুনের লাল শিখা কালিদাসের মুখে পড়ে তাকে আরো রহস্যময় করে তুলেছে। ওং ক্রিং কালী, ওং হ্রিং অশুভ শক্তি, নিজেকে প্রকাশ কর। কে আছো এই হরিপুর গ্রামে? বেরিয়ে আসো, আসো, আসো আমার সামনে, আসো। মন্ত্রের সাথে সাথে কুণ্ডুলির আগুনে তপ্ত ছাই ছুঁড়ে দিচ্ছে কালিদাস, আর সাথে সাথে দপদপ করে আগুনের শিখা লম্বা হয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। হায় ভগবান, এসব কি করছেন এই তান্ত্রিক? মোড়ল মশাই, আমাদের গ্রামে কি তবে কালো ছায়ার প্রকোপ পড়েছে? হারান, একটু চুপ করে থাকো তো। দেখতে পাচ্ছ না কালিদাস মন্ত্র পাঠ করছে? এখন কোনো কথা বলো না। মন্ত্রোচ্চারণের সাথে সাথেই কুণ্ডুলির আগুনে ভেসে উঠতে লাগলো কোণের সাজে একটা সুন্দর মুখ। তার মাথা ভর্তি এলোমেলো চুল আর কপালে একটা বড় লাল টিপ, যা দেখা মাত্রই ভয়ে আর আতঙ্কে কিছুটা পিছিয়ে গেল নিতাই আর হারান। ওই তো একটা মাইয়াকে দেখা যাইতেছে, কিন্তু এই যে কেমনে সম্ভব? এসেছে, সে এসেছে। সবাই সবাই একটু পিছিয়ে যাও, আর আমার কথার মাঝে কেউ কোনো কথা বলবে না। হঠাৎ চারপাশের বাতাস ঘুরপাক খেতে খেতে একটা মিলি কণ্ঠস্বর ভেসে এলো চারপাশ থেকে। কে কে আমাকে ডাকার দুঃসাহস করলো? হ্যাঁ? কার এত বড় সাহস? তার আগে বল কে তুই, আর কেন এই গ্রামের লোকদের সর্বনাশ করছিস? তাড়াতাড়ি নাম বল। কালিদাসের চিৎকারে হাহা করে হেসে উঠল মিলি। আমার নাম জানতে চাইছিস? আমার নাম শুনলে তোদের এই মোড়লকে ঠিক রাখতে পারবি তো? তবে শোন, আমি মিলি। কিরে মোড়ল, চিনতে পেরেছিস? চিনতে পেরেছিস তো আমাকে? না। মিলি নামটা শুনেই ফ্যাকাশে হয়ে গেল হরিপদবাবুর মুখ। তার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো এক ভয়ে, কারণ এই নামটা সে খুব ভালো করেই চেনে। হরিপদ দাদা, আপনি কি এই মেয়েটাকে চেনেন? আমার মনে হচ্ছে এটা কোনো অতৃপ্ত আত্মা। তার সাথে খুব খারাপ কিছু ঘটেছিল, যার প্রতিশোধ নেবার জন্যই সেই এই গ্রামে এসেছে। আপনি কি আসলেই তাকে চেনেন? আমি কোত্থেকে চিনবো? আমি এই মেয়েকে চিনি না। তাই নাকি রে মোড়ল? তুই আমাকে চিনিস না? বলবো? হ্যাঁ, তবে পুরো গ্রামবাসীর সামনে বলবো তোর কুকীর্তির কথা। কি ঠাকুর মশাই, মনে পড়ে কিছু? আমার কোনো দোষ নেই, ও আমাকে তুমি কিছু করো না।
আমি কিছুই জানি না। মুহূর্তের মধ্যেই হরিপদবাবুর উঠোনে নেমে এলো একটা ভারী অন্ধকার। কুণ্ডুলির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর সেই আগুনের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মিলি। মিলিকে বেরিয়ে আসতে দেখেই আতঙ্কে আরো কয়েক কদম পিছিয়ে গেল গ্রামবাসীরা। রাম রাম রাম, এই আত্মাটা যে সত্যি আগুন থেকে বেরাইয়া এলো, এখন আমাদের কি হইব? শান্ত হও তোমরা। কেউ দৌড়াবে না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমাকে আমার কাজ করতে দাও। এই বলেই আগুনের কুণ্ডুলিতে আবারও এক মুঠো তপ্ত ছাই ছুঁড়ে দিল কালিদাস। মুখে এক বিদ্রুপের হাসি নিয়ে ধীর পায়ে হেঁটে হরিপদবাবুর সামনে এসে থামল মিলি। মনে নেই মোড়ল? হ্যাঁ? মনে নেই আমার বিয়ের দিনের কথা? সেদিন যদি তোর ছেলের সাথে আমার বিয়ে নাই দিবি, তবে বিয়ে ঠিক করেছিলি কেন? আর কেনই বা আমাকে লগ্ন ভ্রষ্ট করেছিলি? না 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 না, আমি কিছু করিনি। তোমার সেদিন বিয়ে না হওয়াটা একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা? আবারও মিথ্যে বলছিস মোড়ল? আবারও? আজ থেকে 10 বছর আগে কি হয়েছিল মনে কর। মনে কর তুই কিভাবে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিয়েছিলি, যেন তোর ছেলে আমাকে বিয়ে না করে মণ্ডপ থেকে উঠে যায়। কারণ আমি ছিলাম সামান্য একজন কৃষকের মেয়ে। নিজের ছেলের কাছে ভালো সাজতে আমাকে করলি কলঙ্কিনী। কেন করেছিলি বল? ঠাকুর মশাই, আপনি তো সবকিছু সাক্ষী ছিলেন। বলুন, আজ অন্তত বলুন যে আমি সব সত্যি বলছি। এতক্ষণ ধরে মিলির মুখে কথাগুলো শুনতে শুনতে প্রায় বাকরুদ্ধ ও হতবাক হয়ে গিয়েছে উপস্থিত সকলেই। কালিদাস তান্ত্রিকও বেশ বিচলিত হয়ে পড়েছে পুরো ঘটনায়। ঠাকুর মশাই, মিলি যা বলছে সব কি সত্যি? আমি আমি ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, সব সত্যি। সেদিন মোড়ল মশাই কৌশলে মিলিকে চরিত্রহীনা প্রমাণ করে। সিঁদুরদানের মুহূর্তে বিষয়টা সামনে আসায় মিলিকে ফেলে বিয়ের মণ্ডপ থেকে চলে যায় মোড়লের ছেলে। এরপর রাগে, ক্ষোভে, অপমানে বিয়ের শাড়ির আঁচল দিয়েই গলায় ফাঁস দেয় মিলি। কথাটা শেষ হতেই হু হু করে কেঁদে উঠল মিলি। সেদিন তো আমার কোনো অপরাধ ছিল না। চোখে একরা স্বপ্ন নিয়ে বধূ সেজেছিলাম আমি। এত বছর ধরে যাকে ভালোবেসেছিলাম, তাকে স্বামী রূপে পাওয়ার আনন্দে নানান স্বপ্ন বুনেছিলাম মনের ভেতর। কিন্তু এই শয়তানের জন্য আমাকে মরতে হয়েছে ফাঁস দিয়ে। আমার মনের হাজারটা সুপ্ত বাসনা পূর্ণতা পায়নি, আর তাই আমি ওই গ্রামের কোনো ছেলে মেয়ের মনের বাসনা পূর্ণ করতে দেব না। আর দেব না এই গ্রামে কোনো বিয়ে ছাড়াই বাঁচতে। কাজটা আপনি মোটেই ঠিক করেননি হরিপদ দাদা। এটা তো চরম অন্যায়, পাপ। আর তাই বলছি, সত্যিটা লুকিয়ে আর কোনো লাভ নেই। এই আত্মা শান্তি পাবে না যতক্ষণ না আপনি আপনার ভুল স্বীকার করছেন। আর কোনো উপায়ান্তর না দেখে নিজের ভুলটা স্বীকার করে নিলেন হরিপদবাবু। আমি আমি যা করেছিলাম শুধুমাত্র আমার ছেলের ভালোর জন্যই করেছিলাম। সমাজ কি বলতো, গ্রামের মানুষ কি বলতো? মোড়লের ছেলে এক কৃষকের মেয়েকে বিয়ে করছে, এটা কি মেনে নিত সবাই? আর সেজন্যই আমি এই কাজটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি মিলি ওভাবে মরে যাক। সমাজ নাকি তোর অহংকার? তোর মান সম্মান বাঁচাতে আমার জীবন শেষ করে দিয়েছিলি তুই। হঠাৎ করেই চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। কুণ্ডুলির আগুন অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল। উঠোনের গাছের ডাল ভেঙে পড়ার একটা শব্দ হলো। আর তখনই ক্ষিপ্ত হয়ে হরিপদবাবুর কাছে ছুটে গেল মিলি। কোনো কিছু বুঝে ওঠার আগেই হরিপদবাবুকে 2 হাত দিয়ে গলা চেপে ধরে ওপরের দিকে উঁচু করে তুলে ধরল মিলি। না না না, আমাকে প্রাণে মারিস না মিলি।
আমাকে তুই ক্ষমা কর, আমাকে আমাকে ছেড়ে দে। দয়া করো মিলি, দয়া করো। দাদাকে তুমি ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, পুরো গ্রামের সামনে নিজের ভুল স্বীকার করে নেবেন দাদা। তুমি তাকে প্রাণে মেরো না, ক্ষমা করো। ক্ষমা? কোনো ক্ষমা হবে না আজ। এত দিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আর আজ আমার সেই অপেক্ষার অবসান ঘটলো। উপস্থিত সকলে বাধা দিলেও কারো কথা শুনল না মিলি। উল্টে ওপর থেকে ধড়াস করে নিচে ফেলে দিল হরিপদবাবুকে। নিচে পড়ার সাথে সাথেই রক্তে রঞ্জিত হয়ে প্রাণত্যাগ করলেন হরিপদবাবু। এবার আমি তৃপ্ত। আজ থেকেই আমি মুক্ত, আমি স্বাধীন। আর এই হরিপুর গ্রামকেও আমি মুক্ত করে গেলাম। আজ থেকে তোমরা মুক্ত। এরপর হাসতে হাসতেই অদৃশ্য হয়ে গেল মিলি। হরিপদবাবুর উঠোন জুড়ে এখন কেবল বিরাজ করছে এক রাশ নিস্তব্ধতা ও মাটিতে পড়ে থাকা হরিপদবাবুর রক্তে রঞ্জিত দেহ। সেদিনের পর থেকে হরিপুর গ্রামে আর কখনোই কোনোদিন মিলির আত্মার দেখা পায়নি হরিপুর গ্রামবাসী। আমাদের গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলো না।